নমস্কার, আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় আপনাদের সামনে লোকনাথ ব্রহ্মচারীর অনুষ্ঠান করি, আমি এতদিন ধরে করছি। আজকে থাকবে পর্ব 20। যারা দেখুন সরাসরি ফোন করতে চাইছেন ফোন ইন লাইভ অনুষ্ঠানে, তারা আমাকে সরাসরি ফোন করতে পারেন। দেখুন সরাসরি ফোন করার জন্য দুটি নাম্বার যাচ্ছে, আর দুটি মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। আমার নিজস্ব বাসগৃহ গৃহমন্দির উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে, সেখানে নিজস্ব বাসগৃহ গৃহমন্দির। সেখানে আমি ভক্তদের মঙ্গলার্থে যজ্ঞাদি ক্রিয়া করি। আর অমাবস্যায় তারাপীঠে আমার মহাযজ্ঞ হয়, তারাপীঠ মহাশ্মশানে। এই ছাড়াও তারাপীঠ এবং নিজস্ব বাসগৃহ ছাড়া আরও 3টে চেম্বার আমার আছে, যথারীতি হাওড়া ময়দান, গড়িয়াহাট এবং ব্যারাকপুর। লোকনাথ বাবা ভক্তদের মঙ্গলার্থে অনেক অনেক কার্য তিনি করেছিলেন। তা সাধক হতে গেলে প্রথমে ভালো মনের মানুষ হতে হয়, যার জন্য আমি নিজেকে সেই সাধকদের মতো নিজের পরিবর্তন করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছেছি, যে পর্যায়ে মানুষের কাছ থেকে কোনো রকম মূল্যই প্রতিকারের জন্য নিই না, যার জন্য বড় বড় করে লেখা থাকে বিনামূল্যে প্রতিকার। জ্যোতিষটা আমার পেশা, আমি আমার পারিশ্রমিকটা নিই, কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা, যার জন্য কোনো মানুষের কাছেই প্রতিকারের কোনো মূল্য ধার্য করি না। আমি আমার পারিশ্রমিক ছাড়া কোনো রকম অর্থ কারুর কাছ থেকে নিই না। আসি লোকনাথ বাবার পর্ব 20-তে বাবার জন্মস্থান নিয়ে কিছু আলোচনায়। অনেকের মধ্যে একটা ধারণা রয়েছে যে বাবার জন্মস্থান চাকলা যদি হয় তাহলে কচুয়াটা কি? কেউ কেউ বলেন কচুয়া তার জন্মস্থান। তাহলে আসুন আজকে আপনারা জেনে নিন, আমি ভারতবর্ষের সাধকের উপন্যাস থেকে এই আপনাদের সামনে এইগুলো সব তুলে ধরছি। এ কোনো আমার বানানো গল্প নয়, এটা সাধকদের সম্বন্ধে লেখা সেই উপন্যাস থেকে নেওয়া। বাংলায় 1138 বঙ্গাব্দে, অর্থাৎ বাংলায় 1138 সালে, যেটা ইংলিশে 1730 খ্রিস্টাব্দে লোকনাথ বাবা জন্মগ্রহণ করেন বারাসাত মহকুমার অন্তর্গত চাকলা গ্রামে। রামকানাই ঘোষালের চতুর্থ সন্তান তিনি। লোকনাথ বাবার মায়ের নাম কমলা দেবী। তাহলে লোকনাথ বাবা চাকলা গ্রামেই জন্মগ্রহণ করেন, ইংলিশে 1730 খ্রিস্টাব্দে। কমলা দেবীর বাপের বাড়ি ছিল কচুয়াতে। সেই কচুয়া যে গ্রামে লোকনাথ বাবা বড় হয়, জন্মের পর লোকনাথ বাবা চাকলা থেকে নিয়ে যাওয়া হয় তাকে কচুয়াতে, এবং মামার বাড়িতে থেকেই সে 10 বছর সেখানে থাকে এবং তার বাল্যকাল সেখানেই কাটায়। এই কচুয়া গ্রামে বাবা 10 বছর থাকার পর তারপর পুনরায় চাকলা গ্রামে ফিরে আসে, অর্থাৎ তাকে নিয়ে আসা হয়। কেন না, তার পিতা রামকানাই ঘোষালের ইচ্ছা ছিল তার সন্তানেরা, তার তো একাধিক সন্তান, তার প্রথম সন্তান দ্বিতীয় সন্তান হওয়ার পর তৃতীয় সন্তানের ক্ষেত্রে তার ইচ্ছা হয় তাকে সাধনায় পাঠাবেন, অর্থাৎ সাধনা যোগে, সাধন যোগে তাকে পাঠাবেন, বংশকে পূর্ণ মর্যাদা দেওয়ার জন্য, বংশের উদ্ধার পাওয়ার জন্য। মনে রাখবেন, এর আগেও আপনাদের বলেছি, যে বংশে সাধক জন্মায় সে বংশে শেষ অবধি কোনো পুত্র সন্তান জন্মায় না। যদি জন্মায় হয় কন্যা সন্তান, নাহলে নিঃসন্তান হয়, কারণ বংশের মুক্তি লাভ ঘটে। পুত্র সন্তান জন্মালে রক্তের বীজ পৃথিবীতে পতিত হয়, ভূমিষ্ঠ হয় নতুন জাতকের, সেই জাতক আবার সেই বংশের কার্যবাহী হয়। যেমন দেখুন, এর আগেও যখন বলেছি বামাচরণ চট্টোপাধ্যায় অর্থাৎ বামদেবের, তারা তো 7 ভাই বোন ছিল, তার মধ্যে 2টি ভাই ছিল আর 5টি বোন। 2টি ভাইয়ের মধ্যে একটা বামাচরণ, তিনি বিবাহ করেননি, আর একটি হচ্ছে রামচন্দ্র। রামচন্দ্রের 4টি কন্যা সন্তান
একটি পুত্র সন্তান, কিন্তু সেটি নষ্ট হয়ে যায়। কবে না বামাচরণ চট্টোপাধ্যায় যখন সাধক বামদেব হয়ে যান, তারপর সেই বংশের আর কোনো পুত্র ছিল না। তো এই হচ্ছে নিয়ম। তো এইবার লোকনাথ বাবার এই যে তৃতীয় সন্তান রামকানাই চট্টোপাধ্যায়, রামকানাই ঘোষালের তৃতীয় সন্তানের ক্ষেত্রে তার ইচ্ছে হয় যে তার সন্তানকে সাধন যোগে পাঠাবেন, কিন্তু মাতা কমলা দেবী সেটাতে কোনো ইন্টারেস্ট দেখাননি, সম্মত দেননি। সাধারণত সেই তৃতীয় সন্তানকে সাধনায় পাঠানো আর গেল না। কিন্তু চতুর্থ সন্তান যখন লোকনাথ ব্রহ্মচারী জন্মান, লোকনাথ বাবা, যাকে লোকনাথ জন্মানোর পর তাকে আর কমলা দেবী বাধা দেননি। ফলে তাকে 10 বছর বয়সে কচুয়া থেকে চাকলায় নিয়ে এসে ভগবান গাঙ্গুলির হাতে সঁপে দেন রামকানাই ঘোষাল, এবং কমলা দেবীরও তাতে কোনো অসম্মতি ছিল না। ফলে সেই থেকে লোকনাথ বাবার সেই 10 বছর বয়সে তার পৈতে সঙ্গে তার বেণীমাধব ছোট্ট বন্ধু সে কচুয়া থেকে আসে, এবং সেখানে তাদের পৈতে হয়, সন্ন্যাস গ্রহণ করে তারা বেরিয়ে পড়ে কালীঘাটের পথে। এই হচ্ছে বাবার জন্ম ভিটের কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম। এর আরেকটাও কারণ আছে। বাবা এক ফৌজদারি মামলায় সাক্ষী দিতে গিয়ে তার জন্ম ভিটের কথা বলেন যে বারাসাত মহকুমার চাকলা গ্রামে 1730 খ্রিস্টাব্দে বাবার জন্ম হয়, মানে লোকনাথ ব্রহ্মচারী। সেটা বাবা নিজে মুখে ফৌজদারি কেসের ক্ষেত্রে বলেছিলেন। ফৌজদারি কেসটা আগে আমি যথারীতি এপিসোডে বলেছি। সুতরাং এর থেকে প্রমাণিত হয় যে চাকলা গ্রাম হচ্ছে তার জন্মস্থান এবং কচুয়া গ্রাম হচ্ছে তার বেড়ে ওঠার স্থান, দুটোই পূর্ণক্ষেত্র। আমি আসি কলার বন্ধুকে। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি উত্তম রায় বলছি, বারাসাত থেকে। বারাসাত থেকে উত্তম রায়। আচ্ছা, লোকনাথ বাবার ভিটের স্থান থেকে বলছো, খুব ভালো। এবার তুমি বলো, আমার এই যে এপিসোড লোকনাথ ব্রহ্মচারীকে নিয়ে করি গ্লোব টিভির পর্দায়, কিরকম লাগে তোমার? খুব ভালো লাগে। ভালো লাগে, নতুন নতুন কিছু পাচ্ছ, তাই তো? হ্যাঁ, জানতে পারছো, আমার মনকে শান্তি লাগে। মন শান্তি লাগে। আমার অনুষ্ঠান তাহলে আগে থেকে দেখেছো নিশ্চয়ই? হ্যাঁ, আগে দেখেছি। তার মানে দেখতে থাকো তুমি অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ। বলো, তোমার কি বিষয় জানার আছে? তোমার নামটা শুনি আরেকবার বলো। উৎসব নায়ক। উত্তম নায়ক, বারাসাত থেকে বলছো। হ্যাঁ। আচ্ছা, বলো, নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ, নিজের জন্ম তারিখটা বলবে। 17/5/2000। 17/5/2000। তাহলে 24.5 বছর বয়স। টাইমটা বলো। টাইম হচ্ছে 2:35 AM। 2:35 মানে রাত্রি? হ্যাঁ, রাত্রে। আচ্ছা, জন্মস্থান কোথায়? বারাসাত। বারাসাত। প্রশ্ন কি নিয়ে? আমি একটা ছোটখাটো ব্যবসা করি। ব্যবসাটা মানে সেরকম চলছে না, লোকের দিকে। আর কিসের ব্যবসা করো? সবজি ব্যবসা। সবজির ব্যবসা হ্যাঁ। চলছে না। এটা কতদিন যাবত? এটা 2 থেকে 2.5 মাস হয়ে গেল। 2 থেকে 2.5 মাস ভালো চলছে না। তুমি সবজির ব্যবসা কতদিন ধরে করছো? এটা 1 বছর। 1 বছর, ঠিক আছে। এবারে 1 বছর আগে ভালো চলছিল, এখন চলছে না। হ্যাঁ। দেখো, এখন এইখানটা যেটুকু তোমার গ্রহগত অবস্থান দেখছি, শনি গ্রহের মহাদশা দিয়ে তুমি যাচ্ছ এবং বুধের অন্তর্দশা। সেক্ষেত্রে ব্যবসার জায়গাটা ডিস্টারবেন্স হওয়ার খুব একটা অসুবিধে নেই, ঠিক আছে? ব্যবসার জায়গা ঠিক আছে। তোমার হলো গিয়ে মীন লগ্ন এবং তুলা রাশি, এটা তুমি জানো? হ্যাঁ, জানি। বুধবার জন্মবার, মানে মঙ্গলবার রাত্রে বাংলা মতে, বুধবার ইংলিশ মতে জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এইবার যেহেতু বুধের দশা দেখতে পাচ্ছি মীন লগ্ন ক্ষেত্রে, তো সেক্ষেত্রে বুধ তোমার লগ্ন সাপেক্ষে অবস্থান করছে তৃতীয় ভাবে, এবং রাশি সাপেক্ষে সেই বুধ হচ্ছে ভাগ্যপতি এবং দ্বাদশপতি, কিন্তু লগ্ন সাপেক্ষে সে হলো প্রধান বাধকপতি। সুতরাং ব্যবসায় আপ অ্যান্ড ডাউনস কিন্তু থাকবে। তোমার যে ব্যবসাটা করছো সেটাতে গ্রহগত কারণে আপ অ্যান্ড ডাউনস থাকবে। একাদশ ভাবে তোমার কেতু অবস্থান করাতে কেউ কেউ গুপ্ত শত্রু থাকার সম্ভাবনা, যারা মাঝে মধ্যে তোমার ব্যবসাটাকে ড্যামেজ। এই যে তুমি 1 বছর আগে অন্য ব্যবসা করতে কি? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তোমার মাঝে মধ্যে ভালো, বেশিরভাগ সময় ভালো চলে, আবার মাঝে মাঝে এমন ডাউন হয়ে যায়, চলতে থাকে না। আমি ঠিক বলছি তো?
এটা একাদশ ভাবে কেতু থাকাতে কিছু গুপ্ত শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ একাদশে কেতু থাকলে পঞ্চমে রাহু থাকে, পঞ্চম থেকে উদ্বেগ দেখা হয়, সেই উদ্বেগের স্থানটা ডিস্টার্ব করে দিলে মানুষের আয় রোজগারটা কমে যায়। কেমন? এর জন্য বাবা কিছু নয়, এটা ভালো খারাপ মিশিয়ে চলবে, তবে শত্রু দমন একটা ক্রিয়া করতে পারলে ভালো হয়। কেমন? জয় মাতা। যারা যারা ফোন করতে চাইছেন গ্লোব টিভির পর্দায় সরাসরি ফোন করতে পারেন, নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেব, একদম টোটালি ফ্রি কনসালটেন্সি। যদি জানার থাকে নিশ্চয়ই ফোন করুন। আর কোনো কিছু জানার জন্য আমার চেম্বার আসার দরকার নেই, যদি শুধুমাত্র সমস্যা আসেন, সমস্যা নিয়ে আলোচনা করতে হবে, তবেই আমার কাছে চেম্বারে আসুন। জানার জন্য আমার টিভির লাইভ অনুষ্ঠান থাকে, যেটুকু বলি একদম সঠিক বলি। ফ্রি মানে ফ্রি, ফ্রিতে যেন অনেকে বলে বিনা পয়সায় বা গিফটের মাল ভালো হয় না, কিন্তু এক্ষেত্রে তা নয়। ফ্রি কনসালটেন্সি মানে লাইভ অনুষ্ঠানে আমি সাধকদের, লোকনাথ বাবার সম্বন্ধে আপনাদের কাহিনী এবং তার জীবন কাহিনী এবং বাণী তুলে ধরছি, তার সঙ্গে লাইভ ফোন অনুষ্ঠান অ্যাটেন্ড করছি, যাতে আপনাদের কিছু হেল্প করতে পারি। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছি, আরিয়ান দাস। মালদা থেকে আরিয়ান দাস। আচ্ছা, নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ বলুন, জন্ম তারিখ বলুন। 16/11/2005। টাইম বলবেন। টাইম 12:30। দুপুর? না না, দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান কি মালদা? প্রশ্ন কি কেরিয়ার নিয়ে? যদি বিজনেস শুরু করি, কি রিলেটেড বিজনেস করলে আমার পক্ষে শুভ হবে? আচ্ছা, কোন রিলেটেড বিজনেস? আমি যেটা দেখতে পাচ্ছি এখানে আপনার লগ্ন হচ্ছে মকর লগ্ন এবং রাশি হলো গিয়ে আপনার বৃষ রাশি, তাই কি? মিলছে না মিলছে না আগে সেটা বলুন। হ্যাঁ ঠিক বললেন। ঠিক বলেছি। আচ্ছা, কৃত্তিকা নক্ষত্রে জন্ম, কি নিয়ে আপনি বিজনেস করলে ভালো হবে? ভেরি গুড। দেখুন, আমি যেটা দেখতে পাচ্ছি আপনার এডুকেশনটা যদি বলেন, কারণ টাইমটা শর্ট থাকে তো টিভির অনুষ্ঠানে, সেই জন্য দেখা হয় না অতটা টাইম। আপনার শিক্ষাগত যোগ্যতা কত অবধি? এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি। কি সাবজেক্ট রয়েছে আপনার? পাস না অনার্স নিয়ে পড়েছেন? সোশ্যোলজি অনার্স। ঠিক আছে, আপনি একটা কাজ করতে পারেন। আমি দুটো জিনিস ভালো দেখতে পাচ্ছি। এক হচ্ছে আপনার টিউশনির কাজ খুব ভালো হবে প্রথম। ব্যবসা যদি করতে চান তাহলে প্রফেশনশিপ, টিউশন, ছাত্র পড়ানো, ছাত্রছাত্রীদের, তাই তো? আচ্ছা, আর একটা হবে যদি আপনার হাতের মানে রান্না যদি আপনি করতে জানেন, তাহলে মিষ্টির দোকান করতে পারেন, ভালো চলবে। আচ্ছা বলছেন, যদি আমার মানে কুণ্ডলিতে আপনার গভর্নমেন্ট জব আছে? গভর্নমেন্টের সার্ভিস? আচ্ছা, হ্যাঁ, এখানে আছে একটা বুধাদিত্য যোগ আছে, সেটা লগ্ন সাপেক্ষে একাদশে খুব ভালো এবং রাশি সাপেক্ষে সপ্তম ভাবে খুবই ভালো। এটা সরকারি চাকরি হওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, তবে পুলিশের চাকরি হলে অ্যাক্সিডেন্টে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। জয় মা তারা। বার্মিতে হলে। দর্শক বন্ধু, আমি প্রত্যেককে সহযোগিতা করি। যারা যারা ফোন করতে চাইছে, একদম স্ট্রেট কাট প্রশ্নের স্ট্রেট কাট উত্তর, কোনো রকম কন্ট্রোভার্সি থাকে না আমার প্রশ্নের উত্তরে। মানুষ এখন এত টেনশনে ভোগেন, চিন্তা উদ্বেগ এত বৃদ্ধি পায়। লগ্ন এবং রাশি সাপেক্ষে কোন হাউস, কোন প্ল্যানেট সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করে। যেমন ধরুন এক্সাম্পল দিচ্ছি, রাহু গ্রহ। রাহু গ্রহ হচ্ছে ফ্লারিশ করতে সাহায্য করে, যে কোনো গ্রহ যে কোনো জিনিসকে বাড়াতে সাহায্য করে। সে যদি একাদশে বসে তাহলে ইনকামটাকে বাড়াবে, সে যদি লগ্নে বসে এনার্জিকে বাড়াবে, সে যদি সপ্তমে বসে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বৃদ্ধি করবে, সে যদি চতুর্থ ভাবে বসে বাড়িতে অশান্তি হবে, সে যদি পঞ্চম ভাবে বসে সন্তানের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি এবং কোনো কিছু নিয়ে টেনশন খুব বৃদ্ধি করবে। অষ্টম ভাবে থাকলেও তাই ফল আসবে, তার সঙ্গে ব্যভিচারী হবে। তো রাহু যে কোনো জিনিসকে এরকম ভাবে ফ্লারিশ করে, বাড়াতে সাহায্য করে, টেনশনও বাড়ায়, আবার টাকা পয়সাও বাড়ায়। তাহলে টেনশন বাড়লে মানুষের ঘুম কমে। তাহলে ঘুমের জন্য কি আছে আমি আগে কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা।
বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি চামেলি ঘোষ, নৈহাটি থেকে। নৈহাটি থেকে চামেলি ঘোষ, বলুন কি জানতে চাইছেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে। ছেলের নাম কি মা? অয়ন ঘোষ। জন্ম তারিখ বলুন। 8ই মার্চ 2010। 8/3/2010। এখন হলো ওর 14 বছর বয়স হলো, তাই তো? 15তে পা দিয়েছে। কোন ক্লাস হলো? এই 9 এ উঠলো। আচ্ছা, জন্ম সময়টা বলবেন, টাইমটা। ওই যে 6:45। সন্ধ্যা না সকাল? না, পিএম। পিএম। জন্মস্থান কোথায়? নৈহাটি? না, হচ্ছে কল্যাণী, আটটা। কল্যাণী, ঠিক আছে। আমি যেটা দেখতে পাচ্ছি সোমবার জন্মবার, তাই কি? হ্যাঁ। আচ্ছা, আপনি কি আজকে আমার প্রথম অনুষ্ঠান দেখছেন না আগে দেখেছেন কোনোদিন? না, আজকে প্রথম দেখছি। আজকেই প্রথম দেখছেন আর প্রথমেই ফোন পেয়ে গেলেন? আচ্ছা, ভেরি গুড, ভাগ্যটা খুব ভালো আছে। বলুন আপনার ছেলের কি জানবেন? 9-এ পড়ছেন, নিশ্চয়ই পড়াশোনা কিরম হবে সেটাই তো? পড়াশোনা মোটামুটি, খুব ভালো না বা খুব খারাপ না, মিডিয়াম। তাহলে কি জন্য প্রশ্ন করেছেন? ও খেলাধুলো করে। আচ্ছা, একটু পড়াশোনাটা কতদূর কি হবে, আর একটুখানি খুব চঞ্চল, আর একটুখানি মাঝে মাঝে একটুখানি খুব ব্যথা এদিক ওদিক পায়, একটু কিরম যাবে স্বাস্থ্য শরীর। আচ্ছা, এইবার বলি, আপনি যে আমাকে এইমাত্র বললেন আপনার পড়াশোনাটা মূল নয়, পড়াশোনায় খুব একটা ভালো নয়, মোট মিডিয়াকার, কিন্তু খেলাধুলাটাও আছে। কিন্তু প্রশ্ন থাকলো সেই শেষ অবধি যে পড়াশোনা কতদূর হবে। তার মানে খেলাধুলো করে এটা আপনার ইচ্ছে নেই একদম? না না, খেলাধুলার ইচ্ছা আছে, তবে মানে কতটা কি হবে আপনি সেটা বলতে পারবেন, সেই জন্যই তো জানতাম। আচ্ছা, ছেলে কি ক্রিকেট বেশি পছন্দ করে? খেলাধুলোই বলুন। কোন খেলাধুলো খেলে? ক্রিকেট? না না, ও খেলে টেবিল টেনিস। টেবিল টেনিস? টেবিল টেনিসে হবে ছেলের, ঠিক আছে? আচ্ছা। টেবিল টেনিস খেলায় জীবনে নাম করবে। আচ্ছা, এটাই তো খুশি হওয়ার কথা। পরীক্ষা তো বললেন মোস্ট মিডিয়া কার, তাহলে তো পাস করেই যাবে। না, পড়াশোনাটা চাই বাবা, খেলার সঙ্গে পড়াশোনাটাই চাই। তো মেন তো খেলা, খেলা থেকে তো নাম বেশি হয়, লোকে চিনবে কি করে? কত লোক তো পড়াশোনা। আচ্ছা, তাহলে পড়াশোনা নিয়ে আপনার প্রশ্ন। খেলাধুলো ভালো হবে, টেবিল টেনিস নিয়ে যেটা খেলছে বললাম তো ভালো হবে, এর তো দ্বিতীয় কোনো অপশন থাকে না। যখন বলে দিলাম ভালো হবে তো ভালো হবেই, ঠিক আছে? তবে ওর মঙ্গল গ্রহটা বক্রী থাকাতে এবং শনি লগ্নে বক্রী অবস্থায় থাকাতে চোট আঘাত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা প্রায়শই ওর লেগে থাকে। এটা শনি বক্রী অবস্থায় লগ্নে এবং একাদশে মঙ্গল বক্রী অবস্থায় থাকাতে এটা ডিস্টার্ব করছে। কেমন? এমনি মা খুব ভালো আছে, আর ছেলের পড়াশোনার জায়গাটা মধ্যম প্রকার ফল আসবে, খুব যে ভালো ফল আসবে এটা নয়। কারণ শনি ডিগ্রিগত কারণে এবং তার সঙ্গে সঙ্গে বক্রী অবস্থায় মধ্যম, খারাপ ফল দেবে না, মধ্যম ফল দেবে। সুতরাং ছেলে পাস করে যাবে, ফেল করবে না। কেমন? দেখো, পড়াশুনো যতদিন ধরো ছেলে যেভাবে করছে, যদি মনে করো একদম পড়াশোনায় মনোযোগ নেই, তার আগে যোগাযোগ করার দরকার নেই। দেখো, যারা স্পোর্টসম্যান হয় একটু চঞ্চল, একটু দুষ্টুমি থাকে, যেহেতু ভোরবেলা তারা উঠে প্র্যাকটিসে যায়, ওই জন্য পড়াশোনায় মনটা তাদের আসে না। আবার সন্ধ্যাকালীন ছাড়া তারা পড়তে পারবে না, সন্ধ্যায় টায়ার্ড হয়ে যায়, এই জন্য খেলতে গেলে পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব হয় মা। কিন্তু যদি পড়াশোনার জায়গাটা যদি কোনো রকমে পাস করার মতো জায়গায় থাকে, তুমি বুঝতে পারো হয়তো ঘুমিয়ে পড়ছে কিন্তু একাগ্রতা আছে, ভালো করে শোনো আমার কথাটা, হয়তো ঘুমিয়ে পড়ছে একাগ্রতা আছে, তাহলে ঠিক আছে, তাহলে পাস করে যাবে। কিন্তু ওই মোবাইল ফোন দেখার যদি নেশা তৈরি হয়, মোবাইল থেকে নেগেটিভ এনার্জি তৈরি হয়, তাহলে খেলাধুলো পড়াশোনা সবই খারাপ হবে। তখন আমার সাথে যোগাযোগ করো, কারণ মোবাইল ছাড়ানোর নেশা, যাদের মোবাইলের নেশা বা টিভি দেখার নেশা আছে, ছাড়ানোর ওষুধ আমার কাছে আছে, কোনো চিন্তা নেই। কেমন? জয় মা তারা। আবার যাদের ঘুম আসছে না, অনেকেই ঘুম আসে না, অতিরিক্ত টেনশনে ঘুম আসে না, পরিশ্রম কম করার জন্য ঘুম আসে না, আবার রাত্রে খাওয়া দাওয়ার পর মোবাইল দেখলেও দেখবেন ঘুম আসে না। অনেকে বলেন মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি, মোবাইল দেখতে দেখতে কেউ ঘুমায় না, মোবাইলে গান শুনতে শুনতে ঘুমায়। মোবাইল দেখতে আলট্রাভায়োলেট রে ওর থেকে বেরোয়, তাহলে নার্ভ শক্তিকে ও আরো জাগরিত, রাহুর জিনিস, ফলে নার্ভ শক্তিকে ড্যামেজও কখন করবে, যখন একটা টাইমের পর আপনি নিজেই দেখলেন ঘুমটা চলে গেল। তো এক্ষেত্রে কি এমন জিনিস আছে হেসেল ঘরে যেটা খেলেই
ঘুম চলে আসবে, এবং যেটুকু টাইম ঘুম হবে একদম ফাটাফাটি ঘুম, 6 ঘন্টা 8 ঘন্টার দরকার নেই, 1 ঘন্টায় যথেষ্ট হয়ে যায় সলিড ঘুম। কিন্তু মানুষের সাধারণত ডাক্তারি মতে 6 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। জয় মাতারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? রাকেশ রায়। কোথা থেকে? গিরিশ পার্ক থেকে। বলুন রাকেশ বাবু, কি জানার আছে? জন্ম তারিখ? 18 আগস্ট 1984। টাইম বলবেন? 4:55। জন্মস্থান কি কলকাতা? চন্দননগর। এখন বয়স হয়ে গেল আপনার 40 বছর হয়ে গেল, তাই তো? 40-84, হ্যাঁ 40 হয়ে গেল তো। প্রশ্ন কি বলুন? শরীর স্বাস্থ্য। শনিবার জন্মবার আপনার? ঠিক আছে। দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি, মকর লগ্ন, মেষ রাশি, বর্তমান দশা যাচ্ছে রাহুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। এখানে রাহু, আমি একটু আগেই বললাম, রাহু কিন্তু যে কোনো জায়গাকে একটু ডিস্টার্ব করে। তো এখানে আপনার শরীর স্বাস্থ্যটা মূলত টেনশনের জন্য শরীর স্বাস্থ্য খারাপ হয়। আপনি খুব বেশি তাড়াতাড়ি টেনশন করেন, আর হঠাৎ হঠাৎ করে কিন্তু আপনার মাথা গরমও হয়ে যায়, হয়তো। এমনিতে দেখুন লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে রবি শুক্র বুধ একত্রিত ভাবে অবস্থান করাতে, বুধ ওখানে বক্রী থাকাতে একটা দারিদ্র যোগের সৃষ্টি করলো। যদিও অষ্টমপতি অষ্টমে অবস্থান আছে, সহজে আয়ু বেরোবে না, মানে মৃত্যু নেই ঠিক কথা, কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টারবেন্স সবসময় থাকবে। আয়ুটা ভালো আছে, খারাপ কিছু নেই। এবং তার সঙ্গে সঙ্গে বলি, পেটের নিচের দিকের পোর্শনে কোনো জায়গায় একটা ইনজুরি বা চোট পাওয়ার সম্ভাবনা আছে, এবং নার্ভের সমস্যা বা মাথার যন্ত্রণা হওয়ারও সম্ভাবনা আছে। হয় মাথার যন্ত্রণা? মাঝে মাঝে। হ্যাঁ। কে বলেছিল ভালো নয়? কে এসব ভুলভাল কথা বলে? আপনি আপনার ঘরে ভালো থাকবেন না কখন? অষ্টমপতি অষ্টমে আছে ভালো, সবসময় নিজের ঘরে আছে। এসব ভুলভাল টাকা কামানোর জন্য ভুলভাল লোকে বলে। আপনি আপনার ঘরে ভালো থাকবেন না, কোথায় ভালো থাকবেন? আপনি কখন খারাপ হবেন ভালো করে বুঝুন। যখন আপনার ঘরে একটা ভাড়াটাকে ঢুকিয়ে দিলেন, প্রথম খারাপ হলো। যখন আপনি বিয়ে করে বউ নিয়ে এলেন, তখন ঝগড়া বাঁধবে, খারাপ হলো। তাহলে অষ্টমপতি অষ্টমে থাকা ভালো, কিন্তু ওখানে শুক্র থাকাতে একটা দারিদ্র যোগের সৃষ্টি হলো। যে বললাম ভাড়াটাকে নিয়ে এলেন, তাহলে ওইখানে তখন ডিস্টারবেন্সটা তৈরি হলো, শরীর স্বাস্থ্য নিয়ে চিরকাল সমস্যা থাকে। এটা খারাপ তো। আপনি ড্রিঙ্ক করেন রাত্রে? করেন না তো? ঘুমের ওষুধ খান? স্মোক করেন, ঘুমের ওষুধ খান কি? হার্টের সমস্যা আসার সম্ভাবনা আছে, ডাক্তার দেখান ইমিডিয়েট। হার্টের সমস্যা, বৃহস্পতি দ্বাদশে রয়েছে লগ্ন সাপেক্ষে, হার্টের সমস্যা আসবে, ডাক্তার দেখান। জয় মাতারা। দেখুন সময় খুব সংক্ষিপ্ত, গিরিশ পার্ক থেকে যিনি বলছেন, যার জন্য পুরোপুরি অ্যাটেন্ড করতে পারলাম না। আমি কোনো কমার্শিয়াল প্রোগ্রাম করি না। যারা দর্শক বন্ধু দেখেন আমার প্রোগ্রাম, যে তোমার এই খারাপ হয়েছে, ওই ক্ষতি করে দিয়েছে, এই ক্ষতি করে দিয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, আমার কাছে এসো, আমি কাউকেই বলি না যে আমার কাছে আসুন। কারণ আমি চাই যে আপনারা ভালো থাকুন, কারণ যখন ভালো থাকবেন না তখন আমার কাছে আসবেন। আর মানুষের সমস্যা মেটানোর জন্য, প্রতিকারের জন্য আমি কারোর কাছে মূল্য নিই না। কিন্তু আমি যদি পারিশ্রমিক না নিই জ্যোতিষ হিসাবে, তাহলে আমার ঘরে তো হাঁড়ি চড়বে না। সেই জন্য আমি জ্যোতিষের পারিশ্রমিকটা নিই, কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা, যার জন্য মানুষকে প্রতিকারের জন্য যা যা প্রয়োজন দিই, কিন্তু কোনো মূল্য নিই না। যারা চেম্বারে এসছেন প্রত্যেকে জানেন। এই যেমন তারাপীঠে মহাযজ্ঞ করে ফিরলাম অমাবস্যাতে, বাঁকুড়া পুরুলিয়া থেকে লোকেরা ভিড় করছে। কেন করছে? বীরভূমে তো থাকেই, তারা প্রত্যেকেই জানেন। তারা বললেন এমন এমন জায়গায় গিয়েছে, এইসব করিয়েছে, কোনো কাজের কাজ হয়নি। আর আপনি জিনিস দিলেন সম্পূর্ণ বিনামূল্যে, তাহলে আমার কাছে কোনো মূল্য লাগে না, এতেই সমস্যা মিটবে। প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে উপকার পান, একজনও আমার কাছে খালি হাতে ফেরেন না।
প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আয়ুর্বেদিক শাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আমাদের হেসেলে রয়েছে। গোলমরিচ, কালো জিরে, সাদা মরিচ, কালো মরিচ, জিরে, কালো জিরে ইত্যাদি, এলাচদানা, লবঙ্গ, দারচিনি, বিভিন্ন রকম জিনিস, এইগুলো দিয়ে রোগ সারে। কোন সাথে কি মিশিয়ে খেলে কোন রোগ ঠিক হয়ে যাবে সে বিদ্যা আমার জানা আছে, কিন্তু আমি তো লাইসেন্স প্রাপ্ত ডাক্তার নই, যার জন্য এই উপদেশ কাউকেই দিই না। আমি যে মেটাল ট্যাবলেট দিই সেটা ধারণ করার জন্য, খাওয়ার জন্য নয়। আর ধারণ ছাড়া প্রতিকার আমার বাড়িতে এবং তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞে হয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, অনুষ্ঠান শেষ করতে হবে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে।